সব খবর কম সময়ে সব খবর একসাথে আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেবো এবং খবরটা যতখানি করে বলবো তাতে করে আজ কোথায় কি হলো সব আপডেট 1 ঘন্টায় জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে মুস্তাক বৃষ্টি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এদিকে নেত্রকোনায় ট্রলার ডুবিতে শিশু ও নারী সহ 10 জনের প্রাণ গেছে। এর মধ্যে 2 পরিবারের 6 জন রয়েছেন। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সুনামগঞ্জের মধ্যনগর থেকে নেত্রকোনা সদরের উদ্দেশ্যে অন্তত 35 জন যাত্রী নিয়ে ছেড়ে আসে একটি ট্রলার। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন সকাল 11টার দিকে কলমাকান্দার রাজনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌযানটি ডুবে যায়। একেবারেই ছোট নয় কিন্তু নদী যে খুব বড় তাও কিন্তু না, প্রচণ্ড স্রোত থাকার কারণে এবং ড্রাইভারের যে অদূরদর্শিতা আমি বলবো তার মিনিমাম যে একটি ধ্যান ধারণা থাকা দরকার ছিল কতটা ডিস্টেন্সে গেলে একটি ট্রলারকে রাইট সাইডে ফেরানো সম্ভব, সেই ধ্যান ধারণাও তার বোধহয় মিনিমাম ছিল কিনা এটি সন্দেহ আছে। দর্শক, এই ঘটনার বিস্তারিত জানবো সহকর্মী কামাল হোসেনের কাছ থেকে। কামাল, এখনো তো অনেকেই নিখোঁজ আছে যেমনটি জানতে পেরেছি আমরা, ঠিক কতজন নিখোঁজ আছে সে ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পেয়েছেন কি? বৃষ্টি, নেত্রকোনার জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক মিলে তারা স্থানীয় যারা উদ্ধার হয়েছে তাদের সাথে কথা বলে তারা আমাকে জানিয়েছেন যে 12 জনের মতো তারা এখন পর্যন্ত নিখোঁজ আছে আর 10টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেক পরিবারকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 করে টাকা এবং নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে 10,000 করে টাকা দেওয়া হয়েছে। এছাড়া সন্ধ্যা 5:30টার দিকে ময়মনসিংহ থেকে ডুবুরিতুল ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার কাজ চালিয়েছে। আর অন্যদিকে নেত্রকোনা জেলা প্রশাসনের জেলা পুলিশ সের পক্ষে পুলিশ সুপার আকবর আলী মুন্সি ঘটনার সাথে জড়িত যে বালুবাহী ট্রলারটি আছে ট্রলারের মালিক এবং চালকের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। বৃষ্টি। কামাল, ধন্যবাদ বিস্তারিত তথ্য জানানোর জন্য। রাজধানীর পল্লবী থানায় পুলিশ হেফাজতে যুবক ইশতিয়াক হোসেন জনিকে পিটিয়ে হত্যা মামলায় এসআই জাহিদ সহ 3 পুলিশ সদস্য যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই রায় ঘোষণা করেছেন। নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে দায়ের করা মামলার প্রথম রায় এটি। মামলায় 2 সোর্সের 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশ সোর্সের অশালীন আচরণের প্রতিবাদ করায় 2014 সালের 9 ফেব্রুয়ারি বাসা থেকে জনি ও তার ভাই রকিকে ধরে নিয়ে যাওয়া হয়। রাতভর পেটানো হয় পল্লবী থানায়। এক পর্যায়ে জনি মারা যায়। অনেক আনন্দ লাগতেছে, বিচার আমি ছেড়ে দিছিল আদালতের উপরে, আদালত যেটা বিচার করছে ওটা আমি মানছি। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমি আমার ভাইয়ের বিচার পেয়েছি, আমি সন্তুষ্ট। এই যে অপরাধের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই এখানে যাবজ্জীবন 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আর 2 জনের 7 বছর কারাদণ্ড হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি হয়েছে 3 জনের। তার হৃদরোগের সমস্যার কারণে সে মারা গিয়েছে, কিন্তু মাননীয় আদালত এটা আমাদের সঠিকভাবে আমলে না নিয়ে আমাদেরকে সাজা দিয়েছেন, এজন্য আমরা অসন্তুষ্ট। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 15 সেপ্টেম্বর। আসামি পক্ষের করা জামিন আবেদনের উপরে শুনানি হবে সেদিন বুধবার। শুনানির দ্বিতীয় দিনে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই দিন ধার্য করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে 2019 সালের 6 অক্টোবর রাতে ডেকে নেয় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত 3টা নাগাদ শেরে বাংলা হলের নিচতলায় দোতলার সিঁড়ির করিডোরে তার মরদেহ মেলে। যৌথ অভিপ্রায় পূরণ কল্পে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একে অপরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আবরার ফাহাদকে হত্যার ব্যাপারে সহায়তা করেছেন। সুতরাং এই কার্যাবলীগুলো হচ্ছে পেনাল কোডের সেকশন 302, সেকশন 34, সেকশন 109 এবং সেকশন 114-এর শাস্তিযোগ্য অপরাধ, যার বিচার এই বিজ্ঞ আদালতে চলমান। 34 দ্বারাই চার্জ করার মতো কোনো উপাদানও নাই এবং কোনো চাক্ষু সাক্ষীও নাই এবং কেউ দেখা যায় করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, যার হাতে একটা হেলমেট কিনে বাসা থেকে আসছে, বাইরে থেকে আসছে,
রাত্রিবেলা ডিউটি করে আসছে বা চাকরি করে আসছে, টিউশনও করে আসছে, ভিডিওতে ছবি দেখাচ্ছে, আসামি হয়ে গেছে। কিন্তু এই মামলায় দেখা যায় স্পেসিফিক এলিগেশন কোনো আসামিদের নাই। 8টা 164 যেটা আছে সেটা আমাদেরকে মারধর করে পিটিয়ে পাঠিয়ে একটা স্বীকারোক্তি আদায় করেছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ 8 জন। এ পর্যন্ত 28 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের জীবন সংকটাপন্ন। শারীরিক অবস্থা উন্নতির কোনো খবর দিতে পারছেন না চিকিৎসকরা। এদিকে গ্যাস লাইনের খোঁজে তৃতীয় দিনের মতো খোঁড়াখুঁড়ি চলছে নারায়ণগঞ্জের তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদের চারপাশে। গতকাল মসজিদ কমিটির সাথে কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ করে তিতাস কর্তৃপক্ষ। এছাড়া বিস্ফোরণের ঘটনায় তল্লার মসজিদ কমিটির সভাপতি সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করে তিতাসের তদন্ত কমিটি। সবারই তো শ্বাসনালী পড়ে গেছে, সবাই আইসিইউতে আছে এবং কেউই শঙ্কামুক্ত না। পার্সেন্টেজ যদি 10%ও পড়ে যায়, কিন্তু যদি শ্বাসনালী পড়ে যায় সেখান থেকে ফিরিয়ে আনা খুব ডিফিকাল্ট হবে। বাট আমরা আমাদের আপ্রাণ চেষ্টা, রাষ্ট্রের সরকার প্রধান থেকে নির্দেশ পেয়ে সর্বাত্মক, রাষ্ট্রের যত সর্বাত্মক চেষ্টা, সব রকম চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, সহকর্মী সৌমিত্র শুভ্র শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেই আছেন। খোঁজ খবর তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। সৌমিত্র, যেমনটি একজন চিকিৎসকও জানাচ্ছিলেন যে 8 জন চিকিৎসাধীন আছেন আইসিইউতে, তাদের আসলে কারো অবস্থার উন্নতি হয়েছে এমন কোনো ভালো তথ্য বা ভালো খবর আমরা দিতে পারছি না। আপনি তো সেখানে ছিলেন, এখনো আছেন, লাস্ট কি আপডেট আছে আপনার কাছে যদি একটু জানাতেন। আনুষ্ঠানিকভাবে আপডেট বলতে সামন্তলাল সেনের ওই বক্তব্যই বৃষ্টি, কারণ তিনি সকালে যে এই কথাটি বলেছেন যে তারা আসলে যেহেতু তাদের শ্বাসনালী পড়ে গেছে, ফলে তারা সংকটাপন্ন প্রায় সবাই যারা আইসিইউতে রয়েছেন যে 8 জন। তবে যেটি ব্যাপার যে সাধারণত দগ্ধ হলে, আগুনে দগ্ধ হলে বা যে কোনোভাবে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয় এবং একটা দীর্ঘ সময়ে আসলে খুব দ্রুত, এই সময়টার মধ্যে খুব দ্রুত আসলে অবস্থা পাল্টে যায় তেমন হয় না। উন্নতি হলো সেটা সময় সাপেক্ষ, ফলে চিকিৎসকরা আসলে সেই সময় সাপেক্ষ যেই চিকিৎসা সেটি চালিয়ে যাচ্ছেন এবং অপেক্ষাও করছেন। কিন্তু যেটি বারংবার শঙ্কার কথা বলছেন তারা, যেহেতু শ্বাসনালী পড়ে গেছে, ফলে তাদের জন্য কিন্তু এটা সত্যি একটু আশঙ্কার, একটু চ্যালেঞ্জের আসলে এই রোগীদেরকে আবার তাদেরকে ওই স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা বা তাদের উন্নতির একটা খবর দেয়া। কিন্তু তারা কোনো না কোনোভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইসিইউতে রয়েছেন 8 জনই, তাদের স্বজনরা অপেক্ষা করছেন এবং আমরা অপেক্ষা করছি আসলে শেষ পর্যন্ত ওই আশায় যে হয়তো এসবের ফাঁকতালে একটা ভালো খবর, কেউ একজনের অবস্থা একটু উন্নতি হয়েছে, একটু ভালো আছেন, কেউ একজন সুস্থ হয়ে উঠছেন, এমন খবর যদি পেয়ে যাই, যদি আপনাদের জানাতে পারি, দর্শকদের জানাতে পারি। কিন্তু সেটি ভালো খবরের আশায় আছি, দেখা যাক আসলে কি হয়। অনেক ধন্যবাদ সৌমিত্র, বিস্তারিত জানিয়েছেন। দর্শক, আমরা এ পর্যায়ে একটু নারায়ণগঞ্জেই যেতে চাই, কারণ সেখানে তল্লায় আমাদের সহকর্মী মহসিনুল হাকিম আছেন। আমরা তার কাছ থেকে একটু আপডেট জেনে নেব সেখানকার। মহসিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে সকাল থেকে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে যে কর্মযজ্ঞ চলছে সেখানে অনুসন্ধান কমিটির, কোনো ফল কি মিলেছে, কোনো তথ্য দিয়েছে তারা? এই মুহূর্তে যেটি হচ্ছে যে গ্যাসের লাইনটির একটি উৎসের সন্ধান পাওয়া গেছে, গ্যাসের লাইনটির। তবে ভেতরে গ্যাস প্রবেশের বা লিকেজের কোনো জায়গা রয়েছে কিনা সেটি এখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আপনারা দেখছেন মসজিদটি, এই মসজিদের ভেতরে তদন্ত কমিটির যারা রয়েছেন তারা ভেতরে আছেন এবং এখানে মেঝেতে পানি দেওয়া হয়েছে। যে মেঝের কোনো ফাটল বা লিকেজ দিয়ে গ্যাস বের হচ্ছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তো কাজে মানে গ্যাসের উৎস বা লিকেজের উৎসটি জানার মতো একটি পর্যায়ে মনে হয় চলে এসেছি আমরা। তো কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ওনারা জানালে আমরা আপনাদেরকে বিষয়টি নিশ্চিত করতে পারবো যে মসজিদের ভেতরে কোনো লিকেজ ছিল কিনা। অনেক ধন্যবাদ সহকর্মী মহসিনুল হাকিম আমাদের সাথে যুক্ত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা জুড়ে বহু বাসাবাড়ি আর কলকারখানায় আছে তিতাসের অবৈধ সংযোগ, আর এর পেছনে তিতাসেরই ঠিকাদার আর স্থানীয় জনপ্রতিনিধিরাই জড়িত বলে দাবি করছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। এক একটি সংযোগ পেতে 7,000 থেকে 1 লাখ টাকা দিতে হয় বলেও জানিয়েছেন তারা। অবৈধ ও ঝুঁকিপূর্ণ এসব লাইন থেকে যে কোনো মুহূর্তেই দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আমরা যা তদারকি করছি যাতে কাজটা হয়, আর কন্ট্রাক্টর যে কাজ করছে
যাতে কাজ না করে টাকা পয়সা পাইরা খেয়ে না দিতে পারে। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। টাকা দিতে হবে আগামী ৭ দিনের মধ্যে। আদালত বলেছেন, বিস্ফোরণের ঘটনায় তিতাস সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবহেলা খুঁজে বের করতে হবে। এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতের পরিবারের যাতে আরও সহযোগিতা পায় সেজন্য প্রধানমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। 4টা প্রতিষ্ঠান বলছে এবং তাদের নেগলিজেন্স আছে, কোর্ট এটা বলছে 37 ফ্যামিলিকে 5 লক্ষ টাকা তিতাস গ্যাস কোম্পানি ক্ষতিপূরণ দিবে 7 দিনের মধ্যে। পুলিশ অলরেডি একটা মামলাও করে দিয়েছে। এই অবস্থায় যদি এই রুল বা কোনো অন্য ধরনের অন্তর্বর্তীকালীন আদেশ শুধুমাত্র একটি অথরিটির উপরে হয় তাহলে সমস্ত তদন্তও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি এই যারা মারা গেছে বা যারা অসুস্থ তাদের নামের তালিকা যদি কিছু আমরা পাই তাদের ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করব। আমরা দুর্যোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছি একেবারে নিডি ফ্যামিলি, ওই একমাত্র ইনকাম কম মানুষ ছিল এরকম আছে, সেটা আমরা করার চেষ্টা করছি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শেষে 4 পুলিশ সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে সহকারী উপপরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাল মামুনের জবানবন্দি রেকর্ড করা হয়। 6 সেপ্টেম্বর 4 পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় হেফাজতে নেয় র্যাব এবং চাঞ্চল্যকর এই হত্যা মামলায় নিয়ে মোট 12 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। রিমান্ড শেষে আমরা তাদেরকে কোর্টে সোপর্দ করেছি। তারা যেহেতু দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য প্রস্তুত ছিল, বিজ্ঞ আদালতকে আমরা অবহিত করে তাদের দোষ স্বীকারোক্ত জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করেছিলাম, আমরা হাতে পেয়েছি। সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার বিষয়টি আদালতের অধীনে আছে। আদালত চাইলেই তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেছেন, সরকার চায় র্যাবের তদন্ত নিরপেক্ষ হোক। এ সময় মন্ত্রী জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হয়েছে এমন 700 বিদেশি বাংলাদেশে আছে, তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে, এমনটি জানিয়ে তিনি বলেছেন এদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। যেহেতু তদন্তাধীন এবং বিচারাধীন মামলা রয়েছে, সেই জন্য বিচারক যদি মনে করেন, তারা যদি চান তাহলেই আমরা এটা দিব, নতুবা আমরা এটা তাদের কাছে দিচ্ছি না। তারা যখনই চাবেন কিংবা তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে দিব। কর্ন, কোকোনাট, মিল্ক আর বাটারের ইয়াম্মি স্বাদে এলো পপার্স। ওয়াও! Poppers, enjoy every bite. ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদার উপরে হামলার ঘটনায় যেই জড়িত থাকুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি কর্মকর্তাদের উপরে এমন হামলা গর্হিত কাজ। এই ঘটনায় দলীয় পরিচয় মুখ্য নয়, আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তেও কোনো ঘাটতি নেই বলে জানান প্রধানমন্ত্রী। সংসদ সদস্যরা যেন সন্ত্রাসীদের আশ্রয় না দেয় সে বিষয়ে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবস্থা নিচ্ছি। ওয়াহিদের ক্ষেত্রে যেটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। চোর ঢোকে চুরি করতে, কিন্তু এভাবে একটা সরকারি কর্মচারীর উপরে হামলা করা এটা অত্যন্ত গর্হিত কাজ, এতে কোনো সন্দেহ নেই। তবে এর বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। যখনই যেখানে যে ঘটনা ঘটুক তার সঙ্গে যারা জড়িত, তদন্তে যার নাম আসবে, যে জড়িত সে কে কী করে আমি সেটা দেখতে চাই না, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি এবং আমরা এটা নেব। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে শনিবার পর্যন্ত হাই ডিপেন্ডেন্সি ইউনিট HDU-তে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিউরোসায়েন্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে তার ডান পাশ এখনও অবশ। এদিকে ওয়াহিদা খানমকে হাসপাতালে দেখতে গিয়ে পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, হামলার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উনি বুঝতে পারেন ডান হাতে, যখন আমরা চিমটি কাটি বুঝতে পারেন, কিন্তু ডান হাতটা অসাড়, এটা সময় লাগে।
এটাকে ধৈর্য ধরতে হবে, সময় লাগবে। ফিজিওথেরাপি শুরু হয়ে গেছে। কেবিনে অনেক সময় মনিটরিংয়ের একটু প্রবলেম হয়, যে মনিটরিংটা এখানে আছে সেই মনিটরিংটা হয়তো কেবিনে দেওয়া সম্ভব হবে না। প্লাস আমরা এখনও মাথার সেলাইগুলো সবগুলো কাটি নাই, তো আমরা চাচ্ছি মাথার সেলাইগুলো কেটে আরেকটু বেটার হলে তখন কেবিনে। সতর্কতার সঙ্গে এবং সর্বশক্তি দিয়ে আমরা তদন্ত করছি, যাতে করে এই ঘটনায় যারা দায়ী তাদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে আইনের কাছে সোপর্দ করতে পারি। ঘোড়াঘাটে ইউএনের উপরে হামলার পর থেকেই আলোচনায় তারা। যদিও যুবলীগ থেকে সদ্য বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর সহ তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মাদকে সম্পৃক্ততা, হুমকি, হামলা সহ নানা অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, রাজনীতির নানা সমীকরণে তারা এতদিন পার পেয়ে এসেছেন, যদিও এখন সরকারি দলের স্থানীয় নেতাদের কেউই আর তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় নিতে রাজি নন। অভিযোগের পর অভিযোগ দিনাজপুর জেলা কমিটিতে দিয়েছি, ডকুমেন্ট সহ অভিযোগ দিয়েছি, তাদের কয়টা মামলা সে কাগজ দিয়েছি। দিনাজপুর 6 আসনের মাননীয় সংসদ সদস্য এই গ্রুপের বিরুদ্ধে কিন্তু একাধিকবার অভিযোগ দিয়েছেন এবং তাদের চিঠি দিয়েও পর্যন্ত জানিয়েছেন, যে চিঠির উত্তর কিন্তু আজও আমরা পাইনি। আমলাটা ওই ইফতার বিতরণ করতে যাচ্ছিলাম, ওই সময় মানে রিস্কাওয়ালা ভ্যানওয়ালাদেরকে একটা ছোট্ট বাজার ওসমানপুর হাসপাতালের সামনে এই প্যাকেট দিচ্ছিলাম, ঠিক সেই সময় সে এসে গাড়ি থামাতে বলে এবং ওদের বিরুদ্ধে হামলা করে। আসলে জাহাঙ্গীর আহ্বায়ক হয়েছে, এটা আহ্বায়ক কমিটি হওয়ার পর আমরা জেনেছি যে এটা আহ্বায়ক কমিটি হয়েছে, কিন্তু আমি একদম 100% নিশ্চিত করে সত্য কথা আমরা বলছি যে আমার কোনো সুপারিশও ছিল না, আমরা জানতামও না যে ঢাকা থেকে কমিটি দেওয়া হচ্ছে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 41 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে 1827 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে এ পর্যন্ত 4593 জন করোনায় মারা গেছেন। গত 6 মাসে শনাক্ত হয়েছে 3,31,078 জন রোগী। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,755টি, আরও 2,955 জনের সুস্থ হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর সব মিলিয়ে সুস্থ হয়েছেন 2,30,804 জন। সবশেষ যে 41 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 29 জন, নারী 12 জন। বিশ্বজুড়ে আরও 4,500 মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। মোট মৃত্যু 9 লাখ ছাড়িয়ে গেছে। আরও 2,47,000 নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্তের সংখ্যা 2,77,00,000-এর বেশি। এখনও দৈনিক প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে ভারত। দিনে 1100 বেশি মৃত্যুতে এই দেশটি। ব্রাজিলে 500 বেশি মানুষ মারা গেছেন মঙ্গলবার। ভ্যাকসিন প্রয়োগে স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ায় ট্রায়াল সাময়িক স্থগিত করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওষুধ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। অবশ্য সতর্কতামূলক বিরতিকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই আখ্যা দেওয়া হয়েছে। এদিকে তৃতীয় ধাপের ট্রায়ালে থাকা 9টি প্রতিষ্ঠান আশ্বস্ত করেছে, সর্বোচ্চ নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিতের পরই টিকা অনুমোদনের আবেদন করা হবে। সর্বোচ্চ নৈতিক ও বৈজ্ঞানিক মানদণ্ডের উপর ভিত্তি করে টিকা উৎপাদন করতে হবে। ভ্যাকসিন মানব শরীরের জন্য নিরাপদ কিনা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট কি বলেছেন সে বিষয়ে মন্তব্য করতে চাই না। আমার বক্তব্য হলো, সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত ভ্যাকসিন অনুমোদনের জন্য আবেদন করব না। এই মুহূর্তে ধারণা করছি অক্টোবরের শেষ নাগাদ আমাদের প্রতিষ্ঠান টিকার বিষয়ে একটি ফলাফল আসবে, তবে তা কেবল অনুমান মাত্র। 60% সম্ভাবনা বলা যায়। করোনার সংখ্যায় 5 দিন বন্ধ থাকার পরে মিরপুরে আবারও অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। ব্যক্তিগত অনুশীলনের এই পর্যায়ে ছিল কঠোর ব্যবস্থা। হোম অফ ক্রিকেটকে সবুজ, হলুদ, লাল এই 3টি জোনে ভাগ করা হয়েছে। সবুজ জোনে শুধু ক্রিকেটার আর স্টাফ। এর কারণ, প্রথম দিনে 24 জনের করোনা পরীক্ষায় পজিটিভ আসে সাইফ হাসান আর ট্রেনার নিক লির। তবে মঙ্গলবার মোহাম্মদ মিঠুন ও অন্যান্য সাপোর্ট স্টাফদের পরীক্ষায় সবাই উতরে গেছেন। সব ঠিক থাকলে শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা হবে 2-1 দিনের মধ্যে। এরপরে কোচিং স্টাফ সহ মিরপুরে শুরু হবে দলগত অনুশীলন। এইচপি দল সহ শ্রীলঙ্কায় 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দিকে সবারই একটু অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়েছিল, বাট আস্তে আস্তে যখন আমরা প্র্যাকটিস কয়েকদিন ধরে রেগুলার করা শুরু করেছি, দেন আমরা সবাই এখন স্বাচ্ছন্দ্য বোধ করছি। প্রত্যেকটা প্লেয়ারের একটা গোল থাকে যে রেড বল ক্রিকেট খেলার জন্য, তো আমারও সেটা আছে। যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করব।
বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্থানীয় সরকার ও জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনার সভায় যোগ দেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত জরুরি। আশা করেন নির্বাচনী রাজনীতিতে বিএনপির অংশগ্রহণ ভবিষ্যতে অব্যাহত থাকবে। বিএনপি সকল স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনে অংশ নিতে যাচ্ছে, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা রাজনীতির জন্য সুসংবাদ, বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির জন্য। বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে রাজধানী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন ডাক্তার, নার্স, কর্মচারীরা। অবরুদ্ধ করে রাখেন হাসপাতালের পরিচালককেও। দিনভর উত্তেজনার মাঝে বিক্ষুব্ধ চিকিৎসক কর্মচারীরা জানিয়েছেন, হাসপাতালে কোভিড চিকিৎসা শুরু পরবর্তী 3 আর পূর্ববর্তী 2 মাসের বেতন দেওয়া হয়নি। মানবেত জীবনযাপন করছেন অনেকেই। রোববারের মধ্যেই সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল পরিচালক। আমার বাসায় কি খাচ্ছে কি না খাচ্ছে আমার তো সেই ব্যবস্থাগুলো করে আসতে হয়, কিন্তু আমরা সেটা পারি না। এই ডিরেক্টর আমাদের বিভিন্ন সময় আশ্বাস দিচ্ছে, এই প্রথম মাসে একটু জটিলতা, তারপর আপনারা রেগুলার বেতন পাবেন। এখন ওনার কথার কোনো দাম নাই। স্বাস্থ্য অধিদপ্তর আছে, এরপরে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, ওনাদের মাধ্যমে ওনারা এটা ব্যবস্থাপনা করে এটা ব্যবস্থা করবে। এই বিষয়গুলা আমি মনে করি যে খুব তাড়াতাড়ি সমাধানের মাধ্যমে আমরা সামনে আগাই। এটা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি হসপিটাল। এইখানে ইনকামের মাধ্যমেই কিন্তু তাদের বেতন পরিশোধ করা হয়। অধিক বেতন এবং অধিক জনসংখ্যার কারণে তারা সেই ইনকামটি করতে পারে না, এই জন্য বেতনটি দেওয়া সম্ভব হয়নি। পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, কারণ হঠাৎ করে কেজিতে 15 থেকে 20 টাকা দাম বাড়ায় ক্রেতারা সংকটে পড়েছে। ভারতে দাম বাড়ার ধোঁয়া তুলে অস্থির করা হয়েছে বাজার, তবে কুশলীদের এখনও খুঁজে বের করেনি সরকারি কোনো সংস্থা। আগামী সপ্তাহ থেকে স্বল্প মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করবে টিসিবি, আর আমদানি পর্যায়ে শুল্ক কমাতে এনবিআরকে চিঠি দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রী। আমাদের কিনা পড়তো যে আপনার ধরেন হলো 50 টাকা 45 টাকা করে, এখন তো 70 টাকা 60 টাকা করে আপনার হচ্ছে হলো আপনার কেজি পড়তেছে। দামটাও ইনক্রিজ করছে, ডে বাই ডে ফ্ল্যাকচুয়েট করছে। বৃহস্পতিবারে একদম, মঙ্গলবারে আরেক দাম, এবং এটার জন্য স্ট্রংলি বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করছে। পূর্ব অভিজ্ঞতা যেভাবে হয়েছে আমাদের, যে ক্রাইসিস হয়েছে, রেট বেড়ে গেছে, এরকম যে না হয়, এটা সবার জন্যই ক্ষতি। চিঠি দেওয়া হবে এনবিআরকে, যেটুকু ডিউটি আছে সেটাতে রিডাকশন করে। সাপ্লাই চেনটা এই বৃষ্টি বন্যার জন্য কিছুটা ডিসরাপ্টেড হয়েছে, বড় ধরনের কোনো কারণ নেই দাম বাড়ার। ব্যাংকগুলোতে হ্যাকারদের অশুভ দৃষ্টি রোধে নজরদারি বাড়িয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। সাইবার নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়ানো হয়েছে। বিভিন্ন সংস্থার পরামর্শ বিবেচনায় নিচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর সে অনুযায়ী নির্দেশনা যাচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে। অনলাইনে লেনদেন সীমিত করায় গ্রাহকরা ভোগান্তিতে পড়ে, তবে এই ভোগান্তি সাময়িক বলে দাবি বাংলাদেশ ব্যাংকের। ব্র্যাক ব্যাংকে আমি ট্রাই করছি, কিন্তু আমার কার্ড ব্যাংকে শেয়ার বাট ব্র্যাক ব্যাংক আমাকে টাকা দিচ্ছে না। আমি 2 বার ট্রাই করছি। অনেক সময় জরুরি প্রয়োজনে রাতের বেলা ট্রানজ্যাকশন করতে হয়, তো সেই ক্ষেত্রে যদি এই সিস্টেমটা অফ করে দেয় আমাদের জন্য বিশাল প্রবলেম। যেসব পয়েন্ট দিয়ে এটা হতে পারে সেই সব পয়েন্টগুলোকে আমরা চেষ্টা করছি সিকিউরিটি কভারেজ থেকে এনহ্যান্স করার জন্য। তারা মনে করছে এখন একটু সিকিউরিটি আরও একটু টাইট হওয়া দরকার, অধিকতা সতর্ক রাখার জন্য, ফর দ্য টাইমিংয়ের জন্য হয়তো বা বুথগুলো রাতে বন্ধ রাখছে। সুতরাং ইটস এ ভেরি টেম্পোরারি। গ্রাহক যাতে এই ক্ষেত্রে কোনো ভোগান্তি না পড়ে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকও যেমন সচেতন এবং অন্যান্য ব্যাংকগুলোকেও সেই জাতীয় নির্দেশনা দেওয়া। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশনের ঘটনায় কুষ্টিয়ার প্রতারক চক্রের আরও একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জন আটক হলো। পুলিশ সুপার জানিয়েছেন, দুপুরে শহরের লাহিনীপাড়া এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। শ্বশুরবাড়ি থেকে আটক করা হয় চক্রের অন্যতম হোতা আশরাফুজ্জামান সুজনকে। তিনি শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক। কুমিল্লায় যুবদল কর্মী তৌহিদ সোহেল হত্যা মামলায় আরেক যুবদল কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে 1 লাখ টাকা। দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ 2 আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত হাসান হাবিব মিঠু পলাতক আছেন। 2012 সালে
16 সেপ্টেম্বর তুচ্ছ এক ঘটনার জেরে তৌহিদকে কুপিয়ে হত্যা করে মিঠু। চার্জশিট দেওয়া হয় 3 জনকে অভিযুক্ত করে। মিঠু বাদে বাকি 2 আসামি খালাস পেয়েছেন। ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের জন্য ঝুঁকিপূর্ণ নয়, বরং ক্যাম্পের ঝুপড়ি ঘরের চেয়ে অনেকটাই উন্নত। ভাসানচর ঘুরে এসে এমনটাই জানিয়েছেন 40 সদস্যের রোহিঙ্গার প্রতিনিধি দল। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তিনি জানিয়েছেন 4 দিন ভাসানচর পরিদর্শন শেষে মঙ্গলবার উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে ফেরে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের জন্য নির্মিত ঘর, মসজিদ, সাইক্লোন শেল্টার সহ বিভিন্ন স্থাপনা তারা ঘুরে দেখেন। রাখাইনে 1.5 শতাধিক রোহিঙ্গাকে হত্যার দায় স্বীকারের পরে 2 সেনা সদস্যের জবানবন্দিতে বেরিয়ে এলো ভয়ালো বর্ণনা। আন্তর্জাতিক গণমাধ্যম এপিকে দেওয়া সাক্ষাৎকারে তারা জানিয়েছে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের নির্দেশেই রোহিঙ্গা গ্রামে গণহত্যা চালানো হয়। ছাড় দেওয়া হয়নি শিশু থেকে প্রাপ্তবয়স্ক কাউকেই। চলতি বছরের শুরুতে মিয়ানমারে গণহত্যা রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আন্তর্জাতিক বিচারিক আদালত ICJ। ব্যাখ্যা দেন এটি স্পষ্টভাবে রাষ্ট্রীয় মদতে জাতিগত নিধন। কালাগ্রামে যখন আমরা রোহিঙ্গা নির্মূল অভিযান চালিয়েছি সে সময় নির্বিচারে শিশু থেকে প্রাপ্তবয়স্কদের হত্যার নির্দেশ ছিল। আমরা হত্যার পর লাশ গণকবরে পুঁতে নিশ্চিহ্ন করতাম জনপদের পর জনপদ। লেফটেন্যান্ট কর্নেল মিউমিন্ত অং ছিলেন ব্যাটালিয়ন ও কলাম কমান্ডার। 2017 সালের আগস্টে তংবুজার গ্রাম থেকে শুরু হয় নিধন কার্যক্রম। MOC 15-এর সেকেন্ড কমান্ডার কর্নেল থাই হাইকের নেতৃত্বে ভোররাত 3টায় গ্রামে চড়াও হই আমরা। যে কোনো রোহিঙ্গাকে দেখলেই গুলি ছোড়ার নির্দেশ ছিল। এমনকি কোনো শব্দ পেলেও সেখানে এলোপাতাড়ি গুলি করার দিক নির্দেশনা পেয়েছিলাম। অভিযানের প্রথম রাতে আমরা তাওয়ারতাই স্ট্রিটের কাছে 30 জনকে গণকবর দেই। সবাই ছিল মুসলিম রোহিঙ্গা। 8 নারী, 7 শিশু সহ বাকিরা প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক পুরুষ ছিলেন। জায়গাটি 552 লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের পূর্ব দিকে। পুরাতন ল্যাপটপ, ডেস্কটপ নিয়ে নতুন ল্যাপটপ, ডেস্কটপ দিচ্ছে ওয়ালটন। যে কোনো ব্র্যান্ডের সচল কিংবা অচল ল্যাপটপ, ডেস্কটপ জমা দিয়ে সর্বোচ্চ 22% ছাড়ে কেনা যাবে ওয়ালটনের নতুন ল্যাপটপ। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য 12 মাসের EMI সুবিধা তো থাকছেই। সোমবার বিকেলে এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এক্সচেঞ্জ অফারের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশে বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে স্পেনের ডিজেল জেনারেটর প্রস্তুতকারী কোম্পানি হিমোইনসার সাথে চুক্তি করেছে এসিআই মোটরস। মঙ্গলবার অনলাইনে এই চুক্তি স্বাক্ষর হয়। এ সময় এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, বিভিন্ন সেক্টরের চাহিদা অনুযায়ী হিমোইনসার ডিজেল জেনারেটর বাজারজাত করবে এসিআই মোটরস। এটি স্বল্প জ্বালানি খরচে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম বলেও জানানো হয়। কুমিল্লার ঐতিহ্যবাহী বীরচন্দ্র পাঠাগার ও মিলনায়তন ভাঙা হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। তিনি জানিয়েছেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি রেখে আধুনিক মিলনায়তন করা হবে। শতবর্ষে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভেঙে বাণিজ্যিক মিলনায়তন নির্মাণ নিয়ে প্রতিবাদ ও সমালোচনার মুখে সংস্কৃতি প্রতিমন্ত্রী সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন। 125 বছরের ঐতিহ্যবাহী ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আনতে দ্রুত গেজেট প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছেন। খুব দ্রুত এটি গ্যাজেট করার ব্যবস্থা করে তখন আমাদের মতামত ছাড়া ওখানে আর কোনো স্থাপনা হতে পারবে না। আধুনিক স্থাপত্য শৈলীটা যেন থাকে, এটা রেখে যদি আমরা কিছু করা যায় সেটির বিষয়টা আমরা ভেবে দেখব। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহেরির মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভা। দাওয়াতে ইমান বাংলাদেশের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে সদর উপজেলার চাপুয়ের গ্রামে সভার আয়োজন করা হয়। তাহেরি জানিয়েছেন, এক পর্যায়ে পুলিশ উপস্থিত হয়ে জানায় করোনা ভাইরাসের কারণে গণজমায়েত করা যাবে না। এতে করে ক্ষোভ ছড়িয়ে পড়ে সভায় আগতদের মাঝে। পরবর্তীতে এই অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন গিয়াসউদ্দিন আত্তাহেরি। যে প্রোগ্রামটা বিশাল আকারে করার কথা ছিল, সেই জন্য আমরা ক্ষুদ্র পরিসরী প্রোগ্রামটা করার চিন্তা ভাবনা নিয়েছিলাম। তারপরও যেহেতু পুলিশি বাধা অথবা প্রশাসনিকভাবে যেহেতু বাধার সম্মুখীন হয়েছি, তবে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন পরবর্তীতে ওনারাও এই প্রোগ্রামে ইনশাল্লাহ থাকবেন। সরকারিভাবে যদি অনুমোদন করবে সমস্যা নেই। করোনার কারণে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারি যে নিয়মকানুন আছে, মানে সামাজিক দূরত্ব বজায় রেখে গেলে সরকারিভাবে অনুমোদন দিতে করবে সমস্যা নেই।
বিশিষ্ট অভিনেতা কেএস ফিরোজ আর নেই। সকালে রাজধানীর সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুপুরে বনানীতে সামরিক কবরস্থানে সমাহিত করা হয় কেএস ফিরোজকে। মহামারী শুরুর আগেই নিউমোনিয়া আক্রান্ত হয়ে বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। পরে করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। কেএস ফিরোজ নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন। এই অভিনেতা 1967 সালে সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। 1977 সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন। পারিবারিক নাম অক্ষয় কুমার। ভক্ত কাছের মানুষেরা তাকে আক্ষি বলেই ডাকেন। আজ এই বলিউড অভিনেতার জন্মদিন। 54 বছর বয়সে পা দিলেন তিনি। জন্মদিনে পরিবার ও বন্ধুদের ভালোবাসায় ভাসছেন অক্ষয়। সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। অক্ষয় কুমার বর্তমান সময়ে ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি অভিনেতা। ম্যাগাজিন ফোর্বসের হিসেব এবং তালিকা সে কথাই বলছে। আয়ের দিক থেকেও কয়েক বছর ধরে বলিউডের শীর্ষ তালিকায় রয়েছে অক্ষয় কুমার। 29 বছরের ক্যারিয়ারে 113টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সুরেখা সিকরি গুরুতর অসুস্থ। মুম্বাইয়ের একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি। 75 বছর বয়সে এই অভিনেত্রী ব্রেন স্ট্রোক হয়েছে। 2018 সালেও ব্রেন স্ট্রোক হয়েছিল সুরেখার। সে কারণে প্যারালাইসিসেও তিনি ভুগছিলেন। জানা গেছে শেষ জীবনে এসে মানবেতর জীবন কাটাচ্ছেন সুরেখা সিকরি। বলিউডের বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। সবশেষ নেটফ্লিক্সে জোয়া আক্তার পরিচালিত ঘোস্ট স্টোরিজের দেখা গিয়েছিল বর্ষিয়ান এই অভিনেত্রীকে। করোনায় আক্রান্ত স্বাধীন বাংলা ফুটবল দলের কৃতি স্ট্রাইকার নসিরুজ্জামানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। জাতীয় দল মোহামেডানের সাবেক স্ট্রাইকার মুগ্ধ জেনারেল হাসপাতাল থেকে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। স্ত্রী জাফরিন জামান সহ তিনি করোনায় আক্রান্ত হলে প্রথমে নিজ বাসভবনেই চিকিৎসা নেন। স্ত্রী সুস্থ হয়ে পড়লেও এক পর্যায়ে নসিরুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়। বফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ নওশেরের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। চিকিৎসা চলতেছে, লাইফ সাপোর্টে আছে। আজকে সকাল থেকে লাইফ সাপোর্টে দিছে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করতেছে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন সবাইয়ের কাছে দোয়া প্রার্থী আমি সারা দেশবাসীর কাছে যে আল্লাহ তাকে মাফ করে দেব। আজকে সব খবর এখানে শেষ করে দিচ্ছি দর্শক। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে ছিলেন। নিরাপদে থাকবেন।